হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আর কেমন লাগছে আমাদের গল্পগুলো? সংকেত অডিও স্টোরিজে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক হেমন্ত দত্তের কলমে একটি হাড় হিম করা ভূতের গল্প, অমাবস্যার সেই রাত। বিশেষ সহযোগিতায় ঋতুরা স্টুডিও, পোস্টার ডিজাইন সৌম্যদীপ গুঁই। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। আমাদের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। শুরু করছি আমাদের আজকের গল্প, প্রখ্যাত লেখক হেমন্ত দত্তের কলমে অমাবস্যার সেই রাত। হারাধনপুরে হারুর চায়ের দোকান চেনে না, পাশাপাশি 10টা গায়ে এমন লোক পাওয়াই যাবে না। চাচার চায়ের দোকান বিখ্যাত হওয়ার জন্য যেমন খাঁটি গরুর দুধের অবদান আছে, তেমনই আছে খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্পেরও অবদান। যাই হোক, সে কথায় পরে আসি। আগে হারাধনপুর আর তার মানুষজন সম্পর্কে দু চার কথা সেরে নি। গায়ের নাম হারাধন হলেও মানুষজনের হাতে টাকা পয়সার অভাব ছিল না। দুফসলা জমিতে মা লক্ষ্মী হেঁটে বেড়াত। গোলা ভরা ধান, পুকুর ভর্তি মাছ, গোয়াল ভরা গরু মোষ। গায়ের মেঠো রাস্তা দিয়ে সার দিয়ে হেঁটে যায় পোষা ছাগলের দল। পুকুরে মাছের সাথে খেলা করে পাতিহাঁসের দলেরা। গায়ের মানুষজন একে অপরকে বেঁধে রেখেছে ভালোবাসা দিয়ে। দিন মানে কাজের শেষে গায়ের জ্যেষ্ঠ থেকে যুবক সবাই প্রায় জড়ো হতো ওই হারুন চাচার চায়ের দোকানে। সে দলে থাকতাম আমিও। চলতো জমজমাটি আড্ডা, সাথে হারুন চাচার হাতের গরম গরম তেলে ভাজা আর চা। এক কথায় হারুন চাচার চায়ের দোকানটাই আমাদের এক প্রকার ক্লাব ঘর। গরম চায়ে চুমুক দিতে দিতে চলে রাজনৈতিক তর্ক বিতর্ক। তবে এ কথা সত্যি, সন্ধ্যের চায়ের আসরে গরম তেলে ভাজা আর চায়ের সাথে যে খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্পগুলো চলে, সেগুলো যেন চুম্বকের মতো টানে গায়ের মানুষজনকে। আজ সন্ধে একটু পড়তেই আমি বের হলাম হারুন চাচার চায়ের দোকানে যাওয়ার জন্য। এবারে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, গুড় গুড় করে একটা কাঁপুনি হচ্ছে থেকে থেকেই। তবে আমি সেসবে গ্রাহ্য না করে এগিয়ে চললাম হারুন চাচার চায়ের দোকানটার দিকে। দোকানটা গায়ের পশ্চিমে যে রাস্তা সবজি বাজারের দিকে চলে গেছে, সেই জোড়া মাথার মোড়ে একটা বট গাছের নিচে। ছোট চালাঘর, সামনে বেশ কয়েকটা বেঞ্চ পাতা। গিয়ে দেখলাম ইতিমধ্যেই রতন, বিশু, নিধু জ্যাঠা সকলেই এসে গেছে। কিন্তু কেমন একটা খটকা লাগলো আমার। আজ চায়ের আসর একদম থমথমে কেন? এমন তো থাকার কথা নয়। থাকতে না পেরে হারুন চাচাকে গলা উঁচিয়ে জিজ্ঞেস করলাম, কি হলো গো চাচা, সবাই এমন থম মেরে আছে কেন? হারুন চাচা চায়ে চিনি গুলতে গুলতে বলল, রতন আর বিষের মধ্যেই একশো হয়ে গেল সিন জাপান নিয়ে। আমি রতন আর বিশুকে এক পলক দেখলাম, মুখ যেন গনগনে আগুন। নিধু জ্যাঠাও থম মেরে বসে আছে। রতনটা চিরকালই তর্কবাগিস, আর বিশু একটা গোয়ার গোবিন্দ। তাই দুজনের মধ্যে মাঝে মাঝেই লেগে যায় এমন তর্ক বিতর্ক। এইরকম অবস্থায় বদ্যি ঘোড়োই ভরসা, সেই থামায় এদের। কিন্তু আমি দেখলাম বদ্যি ঘোড়ো এখনো আসেনি, আসবে নিশ্চয়ই। আমি বেঞ্চে বসলাম। হারুন চাচা চা আর তেলে ভাজা এনে রতন বিশুদের দিতে দিতে বলল, নে তেলি ভাজা আর গরম গরম চা খা, দেখি দেখবি মাথা ঠান্ডা হয়ে যাবে। নিধু জ্যাঠা চায়ের গ্লাসটা নিয়ে আওয়াজ করে একটা চুমুক দিল। তারপর মৃদু গম্ভীর স্বরে বলল, শোন রতন, শোন বিশু, ওই চীন জাপানকে কি করলো সেসব নিয়ে মিছে তর্কাতর্কি করিস নে। আমরা গাঁয়ের ছাপোষা মানুষ, ওসব নিয়ে মাথা খারাপ করে লাভ কি আমাদের? আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তখনই মুখে হু হু করে আওয়াজ তুলে এসে হাজির হলো বুদ্ধি খুঁড়ো। বেঞ্চে বসে গলা উঁচিয়ে ডাক দিল, কইরে হারুন, এক গ্লাস বড় করে চা দে তো, শীতটা আজ বড্ড পড়েছে। একটু পরেই হারুন চাচার ধোঁয়া ওঠা এক গ্লাস চা এনে দিতেই বদ্যি খুঁড়ো শুরুত করে একটা চুমুক দিয়ে বলল, জানো নিদুদা, এরকমই এক শীতের সন্ধ্যায় একখানা ঘটনা ঘটেছিল আমার সাথে।
কোনো রকমে সেদিন প্রাণ নিয়ে বাড়ি ফিরেছিলাম, না হলে কি যে হতো। নিধু জ্যাঠা কিছু বলার আগেই আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, কেন গো খুড়ো, কোনো ডাকাতের পাল্লায় পড়েছিলে নাকি? বদ্যি খুড়ো আরও একটা চুমুক দিল আওয়াজ করে, তারপর কঠিন মুখ করে বলল, না রে, ডাকাত নয়, ভূত, এক ভয়ঙ্কর ভূতের পাল্লায় পড়েছিলাম। ভূতের কথা শুনে নড়ে চড়ে বসল রতন আর বিশু। আমারও যেন বুকের ভেতরটা গুড়গুড়ানি ধাক্কা দিচ্ছে। বদ্যি খুড়ো সুরুত সুরুত করে বার কয়েক চায়ের চুমুক দিল, তারপর বলতে শুরু করলো, তখন সবে ডাক্তারি প্র্যাকটিসে একটু একটু করে নাম হতে শুরু করেছে। এমন সময় একটা কল এলো, চাঁদি খোলায় একজনের হাঁটুতে নাকি ভীষণ যন্ত্রণা হচ্ছে। অনেক নাম করা ডাক্তার দেখিয়েছে, কিন্তু কাজকাম বিশেষ কিছু হয়নি। আমি হাতুড়ে ডাক্তার, তাই ভাবলাম নামি ডাক্তাররা পারেনি, আমি কি আর পারবো। প্রথমে রাজি হলাম না, কিন্তু যখন শুনলাম রোগী বেশ অর্থবান আর ভালোই ফিস দেবে, তখন রাজি হয়ে গেলাম। যে লোকটা কল দিয়ে এসেছিল তাকে জানালাম যে আমি পরশুদিন যাচ্ছি, কিন্তু সে খুব জোরাজুরি করতে শুরু করলো। আমি পড়লাম মহা ফাঁপড়ে। এদিকে তখনও 5-7টা রোগী বাকি আছে। আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি আমাকে যাওয়ার রাস্তাটা বলে দাও, আমি এই সন্ধে নাগাদ যাচ্ছি, তবে রাতে থাকবো না, ওসব থাকা খাওয়ার ঝামেলা করো না বাবু। লোকটি একটু মাথা চুলকালো, তারপর ঠিকানাটা বুঝিয়ে দিয়ে চলে গেল। আমার রোগী দেখা শেষ হতে প্রায় বিকেল গড়িয়ে গেল। একটু বিশ্রাম নিয়ে আমি যখন বের হলাম, তখন সন্ধে নামবো করছে। সাইকেলের হ্যান্ডেলে ডাক্তারি ব্যাগটা ঝুলিয়ে মেঠো রাস্তা পেরিয়ে চললাম। কিছুটা পথ যাওয়ার পরে ঝুপ করে সন্ধে নেমে এলো। এখন যেমন রাস্তাঘাটে তবুও 2-4টে আলো দেখা যায়, তখন কিন্তু তেমন ছিল না। তাই সন্ধে নামতে চারিদিকে ঢেকে গেল গাঢ় অন্ধকারে। আমি সাইকেলের ডায়নামোটা জ্বালিয়ে দ্রুত প্যাডেল করে চলেছি, কিন্তু বেশ কয়েকটা সময় সাইকেল চালিয়েও আমার চাঁদ খোলা পৌঁছানো হলো না। হিসেব অনুযায়ী তো এতক্ষণে আমার পৌঁছে যাওয়ার কথা। আমার কেমন যেন মনে হলো আমি বারবার পথ ভুল করছি আর বারবার একই জায়গায় এসে হাজির হচ্ছি। এর ঘুরপাকটা যেন ভয় পাইয়ে দিল আমাকে। সাইকেল থেকে নামলাম, নিজেকে থিতু করতে চাইলাম একটু, আর তখনই কানে এলো ঘরে একটা গলার আওয়াজ, 1 কাপ চা খাবেন নাকি বাবু? আমি ভীষণ চমকে উঠলাম। এরকম নির্জন রাস্তায় কে চা খাওয়ার কথা শোনাচ্ছে? তাকিয়ে দেখলাম বেশ কিছুটা দূরে আলো ছায়ায় দাঁড়িয়ে এক ছায়া মূর্তি। আমার মেরুদণ্ড দিয়ে যেন বরফের শীতল জলের স্রোত বয়ে গেল। মূর্তিটা ধীর পায়ে এগিয়ে এলো আমার দিকে। আমি ডায়নামোর আলোয় তাকে দেখলাম। ঝুঁকে পড়া একটা চেহারা, চোখ দুটো ঘোলাটে। সে গায়ে মোটা একটা চাদর বা ওই জাতীয় কিছু জড়িয়ে আছে। আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সে আবারও একই রকম গলায় বলল, কি হলো বাবু, খাবেন নাকি 1 কাপ চা? আমি বেশ থতমত খেয়ে গেলাম। কিছুটা আমতা করে বললাম, হ্যাঁ, এরকম শীতে চা হলে মন্দ হয় না, কিন্তু এখানে চা মানে এই খোলা জায়গায় চা কোথায়? আমার কথাটা শেষ করতে দিল না সে। তার আগেই সে বলল, ওই যে ওইখানে আমার চায়ের দোকান, আসেন। লোকটা আমার প্রত্যুত্তরের অপেক্ষা না করে এগিয়ে গেল। আমি আবারও একটু থিতু করলাম নিজেকে। মনে মনে ভাবলাম, ভালোই হয়েছে, চা খেতে খেতে লোকটার কাছে চাঁদি খোলার পথটাও ঠিকঠাক জেনে নেওয়া যাবে। সাইকেলটা নিয়ে এগিয়ে যেতে গিয়েও একটু থমকে গেলাম। মনের ভেতর কেউ যেন বলে উঠল, চায়ের দোকানটা এখানেই ছিল তো, এতক্ষণ তো চোখে পড়েনি। কে জানে রাস্তার ঘুরপাকে মাথা ঠিক কাজ করছিল না, তাই হয়তো খেয়াল করিনি। আমি সাইকেলটা নিয়ে এগিয়ে গেলাম।
কয়েক পা যেতেই দেখতে পেলাম দোকানটাকে। একটা তেঁতুল গাছ, তার পাশে ছোট্ট চালাঘর, সামনে একটা বেঞ্চি পাতা। আমি তেঁতুল গাছে সাইকেলটা ঠেস দিয়ে বেঞ্চটায় বসলাম। দোকানে খদ্দের বলতে আমি। কে জানে, শীতের সন্ধে বলেই হয়তো লোকজন বিশেষ একটা নেই, ফাঁকা জায়গা বলেই নাকি জানি না, আমার বেশ শীত শীত করতে লাগলো। কেমন যেন কাঁপুনি লাগছে শরীরে, ঠোঁট দুটো কাঁপুনিতে তীর তীর করে উঠছে। বাতাসে কেমন যেন হিসিসে একটা শব্দ, কেউ যেন ফিস ফিস করে কিছু বলছে। তেঁতুল গাছে কোনো একটা রাত চড়া পাখি বসেছিল। হঠাৎ করে সেটা কড়কড় শব্দ করে ডেকে উঠল। পেছনের কোনো জঙ্গল থেকে কয়েকটা শিয়ালও ডেকে উঠল। ডাকগুলো যেন আমার কাঁপুনি আরো বাড়িয়ে দিল। নিজেকে এই কাঁপুনি থেকে বাঁচানোর জন্যই বললাম, চাটা একটু কড়া করে বানাবে, বড্ড শীত লাগছে। লোকটা চা বানাতে বানাতে বলল, তা যাওয়া হবে কোথায়? আমি যাব চাঁদি খোলা, একটা রুগী দেখতে যাচ্ছি। রাস্তাটা ঠিক চিনতে পারছি না, একটু বলে দিও তো। চাঁদি খোলা গায়ের মোড়ের মাথাতেই আপনি এসেছেন বাবু। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ কানে এসে লাগলো আমার। মনে হলো ভারী কিছু দুলছে কাছেই কোথাও। বাবু চা। গরম চায়ের গ্লাসটা হাতে নিতেই যেন শরীরের অর্ধেক কাঁপুনি চলে গেল। চায়ে চুমুক দিতে দিতে চলে গেল কাঁপুনির বাকি অর্ধেকটাও। শরীরটাও বেশ একটু তাজা লাগছে এখন। লোকটা ঘোলাটে দৃষ্টি নিয়ে এক পলক আমার দিকে দেখল, তারপর মুখ নামিয়ে নিল। এক মুহূর্ত যেন জমাট নিস্তব্ধতায় ভরে গেল জায়গাটা। আমার কেমন একটা অস্বস্তি হতে লাগলো। অস্বস্তিটা কাটাবার জন্যই বললাম, তা তোমার বাড়ি কি এখানেই? হ্যাঁ বাবু, এই চায়ের দোকানই এখন আমার সব। চায়ের দোকানে তোমার ঘর মানে? ব্যাপার কি একটু বলো দেখি, চা খেতে খেতে একটু শুনি। শুনবেন বাবু? হ্যাঁ বলো, শুনি তোমার গল্পটা। লোকটা একটু থম মেরে গেল, তারপর একই রকম ঘড় ঘড়ে গলায় বলল, কখনো তেনাদের সাক্ষাৎ পেয়েছেন? তেনাদের মানে? ভূত বাবু, ভূত। দূর ওসব মানুষের গল্প কথা, মনের ভয়। না বাবু, সবটাই মনের ভয় নয়, আসে সত্যি আসে। তখন আমার বয়স কত হবে? এই 20-22। ছোটবেলা থেকেই মাছ ধরার বড় নেশা ছিল। যেখানেই মাছের খবর পেতাম ছুটে যেতাম। একদিন বর্ষার এক রাতে ঘটল এক ঘটনা। লোকটা একটু থামলো, এবারও অন্ধকারের দিকে তাকালো, তারপর বলতে শুরু করলো আবারও। সেদিন ঘরে আমি একাই ছিলাম। মা বাবা গিয়েছিল মামার বাড়ি। সন্ধ্যে থেকে আকাশ কালো করে মেঘ জমলো, বাস পড়তে শুরু করলো মুহুর্মুহ। সাথে পাগলা হাওয়া যেন তাণ্ডব চালাতে শুরু করলো বাইরে। আমি দরজা জানলা ভালো করে বন্ধ করে বসে রইলাম ঘরে। হাওয়ার দাপট এত বেশি যে দরজা জানলাগুলো মাঝে মাঝেই ঠক ঠক করে কেঁপে উঠছে। লম্ফর শিকাটাও কাঁপতে কাঁপতে ধপ করে নিভে গেল। কেমন যেন ভয় করতে লাগলো আমার। ভাবছি উঠে গিয়ে একটা লণ্ঠন ধরাবো, তখনই দরজায় টোকা দেওয়ার আওয়াজ শুনতে পেলাম। আমার ভয়টা আরো দ্বিগুণ বেরিয়ে গেল। মা বাবা তো কালকে ফিরবে, তাহলে এই সময় দরজা ধাক্কাচ্ছে কে? একটু পরে শুনতে পেলাম কেউ আমার নাম ধরে ডাকছে। হারু, হারু। আমি ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে খুললাম দরজাটা। দেখি ভূতের মতো কেউ দাঁড়িয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে? আমি ভোলা। ও তুই? কি দরকার? ভোলা এবার ভিতরে উঁকি দিল, তারপর চাপা স্বরে বলল, চল মাছ ধরতে যাবি? মাছ ধরতে এই দুর্যোগে? আরে এটাই তো মকা। এই সময় জলের উল্টো স্রোতে কই, শিঙ্গি, মাগুর এই সব ওঠে। চল চল চল, যাবি? মাছ ধরার নেশা যাদের আছে বাবু,
তারাই জানে এমন কথা শুনলে মোটেও ঘরে থাকা যায় না। তার উপর ভোলা যখন জানালো ঘরে আমার বাবা মা কেউ নেই, তখন যেন তার আমার নিয়ে যাওয়ার আগ্রহটা দ্বিগুণ বেড়ে গেল। একটু পরেই তৈরি হয়ে বের হলাম। ভোলার কাঁধে পলু, আমি খলুই আর ভাষা জাল নিলাম। বের হলাম দুজনে। বাইরে তখনও বাস পড়ছে সমানে, চারিদিক নিকশ কালো অন্ধকার। তুমুল বৃষ্টিতে ভিজতে ভিজতে চলেছি আমরা দুজনে। কিন্তু গায়ের শেষ প্রান্তে পৌঁছে যখন দেখলাম ভোলা কোনো পুকুর বা ডোবায় থামলো না, তখন যেন মনে সন্দেহটা দানা বাঁধল। জিজ্ঞেস করলাম, কিরে ভোলা, কোথায় যাচ্ছিস এদিকে? আমি দেখলাম অন্ধকারের মধ্যেই ভোলার চোখ দুটো যেন চকচক করে উঠল। কিছুটা কড়কড়ে গলায় বলল, আজ কোনো পুকুর ডোবা নয় রে, আমরা যাচ্ছি কালীবুড়ি দহে। আমার মনে হলো বাজ আকাশে নয়, যেন আমার মাথায় পড়ল। কাপা কাপা গলায় বললাম, মানে? কিসের কি মানে? আমি বিকেলে ঘুরে এসেছি, মাছ দিঘি থেকে ওঠার জন্য ছটফট করছে, এখন তো মনে হয় সার দিয়ে উঠতে শুরু করেছে। এই নে নে নে, চল চল চল। না ভাই, ওই কালীপুরি দয় যাবো না। ওখানে গেলে আজ পর্যন্ত কেউ বেশি পেটেনি। ধুয়ার ওসব বাজে কথা। এই তো বিকেলে আমি ঘুরে এলাম, হয়েছে কিছু? হ্যাঁ বল, হয়েছে হয়েছে? চল তো চল তো, এই দেখবি, গেলেই দেখবি কত সিঙ্গি খলবল ফলবল করে উঠছে, দেখবি দেখবি, চ চ চ। বুঝলেন বাবু, কেমন যেন লোভে পড়ে গেলাম। বউলার সাথে এগিয়ে চললাম কালীদহের দিকে। তবে গিয়ে বুঝলাম না এলে ভুলই করতাম। বিদ্যুতের আলোয় দেখলাম কই মাছ ভোলার কথা মতোই সার দিয়ে উঠে আসছে। ভোলাও উচ্ছ্বাসিত হয়ে বলল, ওই দেখ হারু, কি বলেছিলাম? হ্যাঁ, মাছ উঠবেই। হ্যাঁ, এই 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 ভাষা জালটা মারতে দেখি, মার মার মার। আমি ভোলার কথা মতো ভাষা জালটা ধরলাম কায়দা করে এই জলের স্রোতের উল্টো দিকে। মাছের সারি বাধ্য ছেলের মতো সুসুর করে ঢুকে গেল জালে। ভোলা খলুই দিয়ে ভর্তি লাগলো মাছগুলো। আমিও দ্বিতীয়বারের জন্য জাল পাততে যাব, হঠাৎ করে কানে কানে এসে লাগলো একটা বাচ্চা ছেলের কান্নার শব্দ। ঝড় বৃষ্টি ছাপিয়েও সেই আওয়াজ আমাদের কানে এসে লাগছে। সত্যি বলছি বাবু, ভয়ে কেমন যেন কেঁপে উঠলাম আমি। ভোলার দিকে তাকিয়ে দেখলাম সেও থেমে গেছে, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকারের দিকে। যেদিক থেকে একটু আগে কান্নার আওয়াজটা এসেছে, আমি চাপা গলায় বললাম, ভোলা ভোলা, এখানে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ কোত্থেকে আসতে পারে বলতো? আমি দেখলাম ভোলার মুখ বেশ কঠিন। সে আলতো ঘাড় নেড়ে বলল, হ্যাঁ রে, সেটাই তো ভাবছি, একটা টর্চ নিয়ে আসা উচিত ছিল। এইটুকুন অপেক্ষা করলাম দুজনে। না, আর কোনো কান্নার আওয়াজ বা কোনো অন্য আওয়াজ কানে এলো না। বৃষ্টির তোরটা কিছুটা কমে এলো ঝড়ের পাগলামি। অনুভব করলাম পায়ের পাতার উপর দিয়ে বেশ কয়েকটা কই মাছ পেরিয়ে গেল। ধারালো কাটা আসল দিল ভিজে পাতায়। বউলা আরো একটুক্ষণ তাকিয়ে থেকে বলল, মনে হচ্ছে ওটা শকুনের বাচ্চার কান্না। ওদের কান্না রাত বিরেতে এমন বাচ্চা ছেলের মতোই লাগে। এই এই নে, আর কটা কই সিঙ্গি ধরে নি, খালুই ভর্তি হলেই কেটে পড়বো। আবারও মন দিলাম মাছ ধরায়। জাল সবই পাততে যাব, মনে হলো দহের জল তোলপাড় করে কেউ যেন একটা উঠে এলো। ব্যাপারটা নাড়া দিয়েছে ভোলাকেও। সেও থেমে গেছে, আবার বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমার বুকের হৃৎপিণ্ডটা যেন লাফাতে শুরু করেছে কাটা মাছের মতো। ভোলাকেও কিছু একটা বলতে যাচ্ছিলাম, তখনই বাচ্চা ছেলের কান্নার আওয়াজটা আবার কানে এলো। তবে এবারে কান্নাটা আসছে দহের দিক থেকে, আর আরো জোরে। অন্ধকারে চোখ শুয়ে গেলেও
ঠিক ঠাউর করতে পারলাম না যে কেউ সেখানে আসে কি না। চল তো হারু, এগিয়ে গিয়ে দেখি কেউ আছে কি না। আমার তখন এগিয়ে যাওয়ার শক্তি আর সাহস কোনোটাই ছিল না, তাই মাথা নেড়ে বললাম, না ভাই, আমার এগোবার সাহস নেই। আমি বলি কি, আর মাছ ধরি কাজ নেই ভাই, তার সে বরং চল 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 ফিরে যাই। আমার এবার সত্যি ভয় করছে রে। কেন মিছে ভয় পাচ্ছিস বলতো? এমনও তো হতে পারে এই গাঁয়ের কোনো মেয়ে ছেলে তার কোলে শিশুকে নিয়ে ফিরছিল আর এরকম জল ঝড়ে আটকা পড়েছে। আমি মাথা নাড়লাম, হ্যাঁ তা অবশ্য হতে পারে। বেশ, চল তবে এগিয়ে দেখি। দুজনে এগিয়ে গেলাম দহের দিকে, ওলা আগে আগে আর আমি তার পেছনে। কিন্তু দহের ধারে এগিয়েও তেমন কাউকে দেখতে পেলাম না। চলেই আসছিলাম তখনই ভয়ঙ্কর আওয়াজে করে বাস পড়লো, আর সেই বাসের আলোয় দেখলাম বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা মহিলা, পরনে লাল শাড়ি, কোলে একটা শিশু, কাঁথা মুড়ি দেওয়া। ভোলা আরো একটু এগিয়ে গেল, জিজ্ঞেস করলো, এই কে রে তুই? দেখলাম মেয়েটিও ভিজছে প্রবল বৃষ্টিতে। সে বেশ নরম স্বরে বলল, আমি মালতী গো ভোলাদা, আমায় চিনতে পারছো না? ও মালতী তুই? কিন্তু তুই কোথায় ছিলি দুদিন? তোর শ্বশুর বাড়ির লোকজন তোর বাড়িতে খুঁজতে এসেছিল, তারা তো বলছিল তুই নাকি ওখানে যাসনি। হ্যাঁ গো, যাবো বলেই তো বেরিয়েছিলাম ছেলেটাকে নিয়ে, কিন্তু যাওয়া তো আর হলো না। মানে আসলে আমি একবার শুনছিলাম মালতীর শ্বশুর বাড়ির লোকজন বিশেষ সুবিধের নয়, ওকে নাকি অত্যাচার করে, তাই হয়তো ভয় পেয়ে যায়নি। বৌলাকে বলতে লজ্জা পাচ্ছে ব্যাপারটা। আমি বিষয়টা সহজ করার জন্য বললাম, সার না বলা, ওসব পরে শুনলেও হবে। এই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওসব শোনার দরকার কি? চল বাড়ি ফিরে যাই, তাছাড়া মালতীর কুলের বাচ্চাটাও তো ভিজছে। বৌলা ব্যাপারটা বুঝলো। ফিরে এলাম আগের জায়গায়। মাছ ওঠার বেগও কমে এসেছে এখন। দু একটা যা উঠছে সেগুলো ফলুয়ে ভরে নিলাম। পলু ভাষা জালগুলোরে গুছিয়ে চলে আসতে যাচ্ছে তখনই এলো কসমস একটা শব্দ। এদিকটা শিয়াল ভালোই আছে। ভাবলাম খলুয়ে রাখা মাছগুলো কোনো শিয়াল বা ওই জাতীয় কোনো কিছু খাচ্ছে বুঝি, কিন্তু বাবু যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল, হাত পাগুলো যেন অসাড় হয়ে গেল। দেখি মালতী খলুই থেকে এক মুঠো কই মাছ নিয়ে কোলের বাচ্চাটারে খাওয়াচ্ছে আর নিজেও খাচ্ছে। বোলার দিকে তাকালাম, দেখলাম তার চোখ দুটো যেন ভয়ে কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। একটু পরে সে চিৎকার করে উঠল, এই মালতী, কি করছিস এসব? মালতী মুখ তুলে তাকালো। আমি দেখলাম তার দু কষ বেয়ে রক্ত গড়িয়ে নামছে। কাতর স্বরে সে বলল, খুব খিদে পেয়েছিল গো, আমার বাচ্চাটাও তো দুদিন খায়নি। শুনছিলে না কেমন ভাবে কাঁদছিল? আসলে দুদিন ধরে ওই কালীদহের পাঁচজলের ভিতরে আটকে আছি তো। ওই দেখো না, ছেলেটার পেট ভরেছে আর কাঁদবে না বলো? এবার ওকে শুয়ে দি, দাঁড়াও একটু কেমন? এই মালতী, আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই এসব কি করছিস তুই? এই কাঁচা মাছ মানুষ খায়? এই মালতী, এই! ভোলার কথায় মালতী মুখ ঘোরালো। আর যে দৃশ্য দেখলাম তা বাবু জীবনে ভুলতে পারবো না। আমি দেখলাম মালতীর ঘাড়টা খড়মড় করে শব্দ করে বেঁকে গেল একদিকে, চোখ দুটো ঘোলাটে মার্বেলের রং ধারণ করলো, গালে ফুলে উঠলো অজস্র রক্তের দাগ, ঠোঁটের দুপাশ দিয়ে বের হয়ে এলো ধারালো দুটো দাঁত। সে হাত তুললো ভোলার দিকে। আমি যেন এক মুহূর্তের জন্য সম্বিত পেয়ে পেলাম, চিৎকার করে ডাক দিলাম, ভোলা দৌড়ো, দৌড়ো ভোলা, দৌড়ো। দৌড়াতে শুরু করলাম আমি। পায়ের ধাক্কায় খলুই পলু সব ছিটকে গেল এদিক ওদিক, ছিটকে গেল ভেতরের মাছগুলো।
দৌড়তে দৌড়তে দেখলাম ভোলা তখনও পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আমি পাগলের মতো চিৎকার করলাম, কি হলো রে ভোলা, দাঁড়িয়ে রইলি কেন? পালিয়ে আয় ভোলা, পালিয়ে আয়। ভোলা এবার দৌড়াতে শুরু করলো। মালতী অট্টহাস্য করে উঠল। সেই হাসি যেন ফাটিয়ে দিতে লাগলো চারিদিকের অন্ধকারকে। আমি দেখলাম মালতীর দেহটা তাল গাছের সমান যেন লম্বা হয়ে গেছে, দীর্ঘ হয়েছে তার হাত। সে কয়েক পায়ে গিয়ে এসে টেনে ধরলো ভোলার একটা পা, হ্যাঁসকা টান মেরে ফেলে দিল তাকে। তারপর টানতে টানতে নিয়ে চলে গেল কালীদহের দিকে। লোকটা থামল। একটা ঘন জমাট নিস্তব্ধতায় ভরে গেল চারপাশ। লোকটা কেমন যেন গুম খেয়ে গেল। আমি কি বলবো বুঝতে পারলাম না। চারিদিকে নিশ্ছিদ্র নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক আসছে বাতাসে ভেসে। দু একটা শেয়ালও ডেকে উঠল আবারও। লোকটা মৃদু গম্ভীর স্বরে বলল, বাবু, আপনি হয়তো কিছু ভুলে যাচ্ছেন। লোকটার কথায় যেন চমক ভাঙল আমার। কোনো এক কালীদহ ছোট্ট শিশুর কান্না, মালতীরূপী পিশাচ আর ভোলা যেন ডুবিয়ে দিয়েছিল আমাকে। চায়ের গ্লাসটা তখন আমার হাতে ধরা। তাড়াতাড়ি শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালাম। কিছুটা লজ্জিত হয়ে বললাম, দেখছো, গল্প শুনতে শুনতে ভুলেই গেছি যে আমি রোগী দেখতে এসেছি। ঠিক আছে গো, আসি। বদ্যি ঘুরু থামল। আমরা সবাই চুপ। বিশু মাথা চুলকে বলল, খুড়ো সবই ঠিক আছে, কিন্তু তুমি যে বললে তুমি নিজে ভূতের পাল্লায় পড়েছিলে, কিন্তু রতন লাফিয়ে উঠল। আবারও তর্ক মারাচ্ছিস বিশে? কেন, ভুল কি বললাম বল? ভূত বা পিশাচিনি যাই বলিস, সেই খপ্পরে পড়েছিল ওই চায়ের দোকানদার, বদ্যি খুড়ো তো নয়। রতন আরো কিছু বলতে যাচ্ছিল। বদ্যি ঘুরু ঠান্ডা হয়ে আসা চাটায় শুরুত করে একটা চুমুক দিয়ে গম্ভীর গলায় বলল, আমার গল্পটা এখনো শেষ হয়নি। শেষ হয়নি? তার মানে আরো কিছু ঘটেছিল নাকি খুড়া? বদ্যি ঘুরু খালি হয়ে যাওয়া চায়ের গ্লাসটা নামিয়ে রেখে আলতু মাথা নেড়ে বলল, মনে আছে তোদের বললাম আমি যখন চা খাওয়ার জন্য ওই দোকানের বেঞ্চিতে বসি, তখন ক্যাঁচ ক্যাঁচ করে একটা আওয়াজ পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে খুড়ো, কিন্তু বদ্যি ঘুরু হাত তুলে থামিয়ে দিল বিশুকে। একই রকম গম্ভীর স্বরে বলল, আমি দেরি হয়ে গেছে বলে তড়িঘড়ি সাইকেলটা নিয়ে চাঁদখালির দিকে রওনা দিলাম। পথ কোথায় তো কথা বলতে বলতে জেনেই নিয়েছিলাম, কিন্তু কিছু দূর আসতেই কানে ভেসে এলো একটা কথা, বাবু, কিছু ভুলে যাচ্ছেন না তো? বাবু। থেমে গেলাম আমি। মনে পড়লো আমি চা খেয়েছি বটে, কিন্তু চায়ের দামটা দেইনি। খুব লজ্জা পেলাম। দ্রুত সাইকেলের মুখটা ঘোরালাম। ফিরে এলাম চায়ের দোকানে। তেঁতুল গাছে সাইকেলটা ঠেস দিয়ে রাখলাম বটে, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন দুলে উঠল আমার। দেখলাম চালা ঘরটা যেন কেমন অন্ধকারে ঢাকা। শুধু তাই নয়, আলো ছায়ায় মনে হলো চালা ঘরের একদিকটা ভেঙে পড়েছে অনেকটাই, কিন্তু তখন তো কই এমন লাগেনি। ব্যাপারটা কি হলো? নিজের মনেই বললাম, সে যাই হোক, লোকটা কি এত তাড়াতাড়ি আলো আগুন সব নিভিয়ে দোকান বন্ধ করে দিল? কিন্তু দোকান তো বন্ধ নয় বলে মনে হচ্ছে। ব্যাপারটা কি দেখি। একটু থামলাম, গলা উঁচিয়ে ডাক দিলাম, কই গো, চায়ের দামটা নাও। তখন তাড়াহুড়োয় দিতে ভুলে গেছি, কিছু মনে করো না ভাই। কিন্তু আমার ডাকের কোনো উত্তর এলো না। ভাবলাম কি জানি, আপিম টাপিম খেয়েছে হয়তো। এগিয়ে যেতে গেলাম, আর ঠিক তখনই কানে এলো সেই ক্যাঁচ ক্যাঁচ শব্দটা। চমকে তাকালাম, আর তাকিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। দেখলাম লোকটা তেঁতুল গাছের একটা ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে। ফাঁসটা গলায় এমন ভাবে চেপে বসে আছে যে চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে কোটর থেকে। জিভটাও ঝুলে আছে হামুখে। আমার যেন মনে হলো ঠিকরে বের হয়ে আসা চোখের মনি দুটো একবার পাক খেল লাট্টুর মতো। বের হয়ে আসা টকটকে লাল জিভটাও যেন নড়ল। আমি ভয়ে সাইকেলটা ফেলে দৌড় দিলাম।
জানি না মনের ভুল কিনা, তবে তবে দৌড়াতে দৌড়াতে মনে হলো কেউ যেন লম্বা লম্বা পা ফেলে আমার দিকে আসছে, আর বলছে, কি বাবু, কিছু ভুলে যাচ্ছেন না তো? আমি প্রাণপণে সামনের রাস্তা ধরে দৌড়ে চলেছি। ভীষণ একটা ভয় তাড়া করছে আমায়, বুক হাঁপুড়ের মতো ওঠানামা করছে, আর দৌড়াতে পারছি না, দম ফুরিয়ে আসছে। পেছনে পেছনে তখনও সেই অট্টহাসির সাথে সেই যেই কথাটা কানে ভেসে আসছে। আরও একটু পরে একটা আলোর রেখা চোখে পড়লো। একটা লোক হ্যারিকেন নিয়ে এই পথে এগিয়ে আসছে। লোকটার কাছে গিয়ে আমি আর চেতনা ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। অস্ফুটে শুধু মুখ দিয়ে বের হয়ে এলো, চা চা দাম। কেমন লাগছে আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। চেতনা যখন ফিরল তখন রাত হয়ে গেছে অনেকটাই। চোখ খুলে দেখলাম এক মাঝবয়সী লোক আমার মুখের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হয়ে বসে আছে। লোকটিকে চিনতে পারলাম, এই সেই লোক যে আমাকে চাঁদি খোলায় রোগী দেখার কল দিয়েছিল। আমাকে চোখ মেলে তাকাতে দেখে মৃদু হেসে তিনি বললেন, যাক বাবা, চিন্তামুক্ত হলাম, যা ভয় পাইয়ে দিয়েছিলেন। আমি মৃদু স্বরে বললাম, হ্যাঁ খুব ভয়, আসলে তেঁতুল গাছে, মানে। লোকটা মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, ওই তেঁতুল গাছের গায়ে আপনার সাইকেলের ডাক্তারি ব্যাগটা পেয়েছি। আমি ওগুলো সযত্নে রেখে দিয়েছি। আপনার আসতে বিলম্ব হচ্ছিল দেখে ভেবেছিলাম হয়তো রাস্তা চিনতে পারেননি, তাই রাস্তার মোড়ে যাচ্ছিলাম আর কি। কিন্তু আপনি সোজা রাস্তা না এসে ওই তেঁতুলতলার দিকে কেন গেলেন? আসলে রাস্তাটা যেন ঠিক বোধগম্য হচ্ছিল না আমার। মোড়ের মাথায় দাঁড়িয়ে পথটা বুঝতে চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় আমি একে একে সব বললাম। সব শুনে লোকটার চোয়াল কঠিন হয়ে এলো। মৃদু গম্ভীর স্বরে সে বলল, হ্যাঁ, ওই তেঁতুলতলার দোকান ছিল হারু, টুকটাক ভালোই চলতো, কিন্তু বছর 3 আগে কি যে হলো কে জানে, দোকান বন্ধ করে আর বাড়ি ফিরল না। খোঁজ করে দেখা গেল তেঁতুল গাছের ডালে গলায় ধরে দিয়ে ঝুলছে ব্যাটা। কেউ কেউ বলে সেদিন সন্ধ্যায় নাকি গায়ে পাক কাদা মেখে একটা 22-24 বছরের ছেলে হারুর দোকানে এসেছিল। অনেকে বলে তার মুখটা নাকি এই গায়ের ভোলা বলে একজনের সাথে মিলত, কিন্তু ভোলা তো মাছ ধরতে গিয়ে সেই কবেই কালিদহের জলে ডুবে মারা গেছে। সে কিভাবে ফিরে আসবে জানি না, এর আসল ব্যাপার কি। আর যাই হোক, একটু বিশ্রাম নিন, আপনি একটু বিশ্রাম নিন। বদ্যিখুড়ো থামলো আবার। সকলেই যেন ডুবে গিয়েছিল এই গল্পে। নিধু জ্যাঠা এতক্ষণ চুপ করে বসেছিল। সে রতন আর বিশুকে হাত তুলে থামিয়ে দিয়ে বলল, বদ্যির গল্প শুনে আমার নিজের জীবনের এক ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে গেল। প্রাণ নিয়ে যে বাড়ি ফিরতে পেরেছিলুম সেটাই অনেক। রতন কিছুটা সরে এগিয়ে গিয়ে বসলো নিধু জ্যাঠার পাশে। কি ঘটেছিল গো জ্যাঠা, বলো তো শুনি। নিধু জ্যাঠা আলতো মাথা নেড়ে বলল, হ্যাঁ সে তো বলবো, কিন্তু শীত যা নামছে, 1 কাপ করে গরম চা না হলে চলছে না। কিরে হারুন, উনুনে আঁচ আছে না কিরে? আর আসিকু দাদা, জল ছড়িয়ে দিচ্ছি। একটু পরেই চায়ে চিনি গোলার শব্দ এলো। বুঝলাম চা আসছে, আর সাথে এটাও বুঝলাম চা যতক্ষণ না আসছে নিধু জ্যাঠা মুখ খুলবেন না। আমরা গল্প শোনার জন্য উসখুস করছি। হারুন চাচা 2 গ্লাস চা নিয়ে এসে বদ্যিখুড়োকে একটা আর নিধু জ্যাঠাকে একটা গ্লাস দিল। ছোটবেলা থেকেই বাবার সাথে ঘুরতাম, তাই যজমানিটা শিখেছিলাম ভালোই। বাবার বয়স হলে সে দায়িত্ব পুরোপুরি এসে পড়ে আমার উপর। তখন এই গায়ে সেই গায়ে যজমানি করে বেড়াই। প্রায় দিনই বাড়িতে ডাক পড়ছে। তো এমন একটা দিনেই আমার ডাক পড়ল কুসুমপুর গাঁয়ে। গৃহস্থ বেশ অবস্থাপন্ন, সে বাস্তুজাগ, হোম, আহুতি এইসব করাবে আর কি। তা সেই বর্ষাতেই গোয়ালে গরুকে ছানি দিচ্ছিল ছেলে আর ছেলের বউ।
তখনই বাজ পড়ে দুজনে একসাথে মারা যায়। গৃহস্থের ধারণা তারপর থেকে নাকি ওদের ভিটে অশুদ্ধ হয়ে গেছে। রাত বিরেতে ফিসফাস আওয়াজ, নুপুরের শব্দ এসব নাকি শোনা যায়। যাই হোক, আমি পাঁজি পুঁথি দেখে একটা দিনক্ষণ বাতলে দিলুম যে এই সময়ে বাস্তুজাগ হোম করা ঠিক হবে, আর যা যা জিনিসপত্র লাগবে সেটারও একটা ফর্দ করে দিলুম। বাস্তুজাগ হোম ক্রিয়া প্রায় সারা দিন ধরেই চলবে। আগুন জ্বালিয়ে হোম আহুতি হতে বেশ সময় লাগবে, তাই এই ক্রিয়া শুরু করতে হবে সকালেই। আমি তাই ভোর ভোর উঠে স্নান সেরে বেরিয়ে পড়লুম। বাবা তখনও পাশের ঘরে ঘুমোচ্ছে। বৃদ্ধ মানুষ, রাতে ভালো ঘুম হয় না, তাই আর জাগালাম না। আমি ঘরের দরজা টেনে দিয়ে ঠাকুর ঠাকুর বলে বেরিয়ে পড়লুম। পরের দিনই পূর্ণিমা, কাকজোছনায় ভেসে যাচ্ছে আকাশ। পথ চিনে চলতে তাই বিশেষ অসুবিধে হচ্ছে না আমার। কুসুমপুর যেতে হলে আমাদের তখন খোঁড়া ডাকাতের মাঠ পেরিয়ে যেতে হতো। আমার অবশ্য ছোটবেলা থেকে তেমন ভয় ডর বিশেষ ছিল না। চাঁদের আলোয় মাঠ পেরিয়ে চলেছি, নিজের মনে ঠাকুরের গান গাইতে গাইতে যাচ্ছি। হঠাৎ করেই পায়ের খসখসে একটা শব্দ শুনে আমি থেমে গেলাম। মনে হলো কেউ যেন আমার পিছু পিছু আসছে। ফিরে তাকালাম, কিন্তু না, কেউ নেই। আমি বুঝলাম যে আমার মনের ভুল এটা। এরকম ফাঁকা মাঠে এমন আওয়াজ এ তো অনেক শোনা যায়, আর তাছাড়া একটু পরেই সকাল হয়ে যাবে, তাই ভয় পাবার কিছু নেই। আবারও হাঁটতে শুরু করলাম। বেশ কিছুটা যেতেই একটা ডাক কানে এলো আমার। ঠাকুর মশাই, কুসুমপুর যাচ্ছেন নাকি? আমি ঘুরে দাঁড়ালাম। দেখলাম একটা বেটে খাটো লোক আমার দিকেই হন হন করে হেঁটে আসছে। লোকটা আমার কাছে এগিয়ে এসে বেশ হাসি হাসি মুখটা নিয়ে বলল, ঠাকুর মশাই, আমি আপনার খোঁজে গিয়েছিলাম। শুনলাম আপনি নাকি কুসুমপুর যাচ্ছেন, তাই দৌড়ে আসছি আপনাকে ধরবো বলে। আমি যেন কেমন একটা আস্তে গন্ধ পেলাম লোকটার গায়ে। ভালো করে জরিপ করলাম লোকটাকে। কে জানে বাপু, ডাকাত দলের কোনো চর নাকি। এমনিতে তো ঠিক বলেই মনে হলো, কিন্তু লোকটার ডান দিকের চোখটায় দৃষ্টি পড়তে আমার বুকের রক্ত একদম চুলকে উঠল। ডান দিকের চোখটা যেন কোনো মানুষেরই নয়, মনে হলো কোনো ছাই রঙের পাথর দিয়ে তৈরি। কিন্তু মনের সব অস্বস্তি চেপে রেখে বললাম, আমার খোঁজে গিয়েছিলে কেন? কি এমন দরকার যে এত ছোটাছুটি করতে হচ্ছে? লোকটা মুখটা একটু নামালো, মাথা চুলকে বলল, আসলে আমার বউ শ্যামলী আপনার পদধূলি চায়। মানে আমার বউয়ের 5 মাস চলছে, তাই তার ইচ্ছে আপনি যদি নিজে তাকে একবার আশীর্বাদ করেন আর কি। আচ্ছা, সে না হয় অন্য একদিন যাব। তুমি তোমার বাড়ির ঠিকানা আমায় বলে দাও, দিনক্ষণ বুঝে যাব না হয়। এখন তো বড় কাজে যাচ্ছি। লোকটা তবু চুপ করে দাঁড়িয়ে রইল। আমি অবাক হয়ে বললাম, কি হলো? আরে বললাম তো যাব, এখন বাড়ি যাও, আমিও আমার কাজে যাই। আসলে ঠাকুর মশাই, বউটা কাল বাপের বাড়ি চলে যাবে তো, আসবে সেই ছেলেপুলে হওয়ার পর। তাই মানে যদি দয়া করে, বেশি বেশি সময় লাগবে না, আমি না হয় বাকিটা পথ আগিয়ে দিয়ে যাবক্ষণ। চলুন না ঠাকুর মশাই, না হলে বউটা মনে খুব কষ্ট নিয়ে যাবে। আমার তখন সত্যি কথা বলতে একটু খারাপই লাগলো। মেয়েরা এরকম অবস্থায় আশীর্বাদ পেতে চায় বটে। তাই তাকে বললাম, আচ্ছা আচ্ছা বেশ, যাব। কিন্তু তোমার বাড়ি কি কুসুমপুরেই? না ঠাকুর মশাই,
কুসুমপুরের আগে যে কালিন্দী গ্রাম আছে ওখানেই। আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর রাজি হয়ে বললাম, আচ্ছা বেশ, আমি যাচ্ছি, কিন্তু সূর্য ওঠার সাথে সাথেই আমায় কুসুমপুরে যেতে হবে। লোকটা বেশ খুশি মনে বলল, তাই হবে, তাই হবে ঠাকুর মশাই। একবার দেখা দিলেই, আসলে অনেকগুলো দিন শ্যামলী আপনার জন্যই অপেক্ষা করছে। আমরা দুজনেই হাঁটা দিলাম। আবার মাঠ পেরিয়ে একটা মেঠো রাস্তা, সেটা কিছুটা গিয়ে দুদিকে বেঁকে গেছে। একটা গেছে কুসুমপুরের দিকে আর অপরটা কালিন্দির দিকে। লোকটা কালিন্দি গ্রামের ভেতর না ঢুকে বাঁদিকের একটা আল পথ ধরল। আমি থেমে গেলাম, কিছুটা গম্ভীর হয়ে বললাম, এদিকে কোথায় যাচ্ছ? এটা তো কালিন্দি গাঁয়ের পথ নয়। আমি নিশ্চিত করে বলতে পারলুম, কারণ বছর খানেক আগেই কালিন্দি গাঁয়ে একটা শ্রাদ্ধ শান্তির কাজ করেছিলাম। এক জেলের বউ গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। কদিন পরে তার ছেলেটাও মারা যায় বেঘরে। সেখানে প্রেত পিশাচ বন্ধন ক্রিয়া করেছিলাম আমি। লোকটা আমার কথায় মাথা নিচু করে বলল, ঠাকুর মশাই, আমরা দুজনেই তো এদিকেই থাকি। কিন্তু আমি যতদূর জানি এদিকে তো কালিন্দির খালপাড়ের শ্মশান। হ্যাঁ ঠাকুর মশাই, ওই খালেই মাছ টাছ ধরাই তো আমাদের কাজ ছিল এখন। তাই মানে যদি দয়া করি একবার যান, সে আপনার অপেক্ষাতে বসে আছে অনেকগুলো মাছ। এখন আমি বুঝতে পারলুম কেন লোকটার গায়ে আঁশটে গন্ধটা পেয়েছিলাম। সারাদিন মাছ ধরে বেড়ায়, তাই এমন গন্ধ তো থাকবেই। মানুষ দুটো আমার জন্যে এমন আকুল হয়ে আছে যখন, তখন আর না করতে পারলাম না। কে জানে, হয়তো খালের ধারে কোথাও ছোট চালা ঘর বেঁধে বাস করে। তাই আলপথটা ধরে লোকটাকে অনুসরণ করে হাঁটতে শুরু করলুম। কিছু দূর যেতে চোখে পড়ল শ্মশানটা। শ্মশানের পিছনে বুড়ির খাল বয়ে চলেছে নিজের মনে। চাঁদের আলো পড়েছে খালের জলে। আকাশে কাকজোছনা থাকায় শ্মশানের চারপাশে যে বড় বড় গাছ, তার ঘন কালো ছায়া পড়েছে শ্মশানের চত্বরে। কিন্তু এই শ্মশানের ধারে কারো বাড়ি থাকতে পারে, এটা যেন আমার মন কিছুতেই মানতে চাইছে না। প্রশ্নটা মনে আসতেই আর থাকতে না পেরে লোকটাকে জিজ্ঞেস করেই ফেললাম, এখানে তোমার বাড়ি? লোকটা ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। ছাই পাথরের মতো চোখটা নড়ে উঠল একটু। কেমন একটা গা শিরশিরে হাসি ছড়িয়ে পড়ল লোকটার ঠোঁটে। ওই তো ঠাকুর মশাই, সামনের ওই ঝাঁকড়া শ্যাওলা গাছটার কাছে চলুন, সে তো আপনার অপেক্ষাতেই আছে। আমি পাটা বাড়াতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেলাম। লোকটার কোনো ছায়া পড়ছে না মাটিতে। কাকজোছনায় যখন সবকিছুর কালো ঘন ছায়া পড়ছে, তখন এই লোকটার কোনো ছায়া নেই কেন মাটিতে? এই প্রথম কেমন একটা ভয় ভয় লাগলো আমার। লোকটা ডাক দিল, কি হলো ঠাকুর মশাই, থেমে গেলেন কেন? আসুন, কত মাস এই দিনটার জন্যই আমরা অপেক্ষা করছি, আসুন। আমি আবার পা বাড়ালাম। গুরুমন্ত্র জপের জন্যে পৈতেটা খুঁজতে লাগলুম, কিন্তু পেলাম না। মনে পড়ল পৈতেটা গঙ্গা জলের পাত্রে ডুবিয়ে রেখেছিলাম। তাড়াহুড়োতে বা বেখেয়ালে পড়তেই ভুলে গেছি। ছোটবেলা থেকেই বাবাকে দেখতাম, যে কোনো যাগযজ্ঞের ব্যাপার থাকলে আগের রাতে পৈতেটা শুদ্ধিকরণ করত গঙ্গা জলে ডুবিয়ে রেখে। আমিও সেটাই করতাম, এতে মনে একটা জোরও আসতো। কিন্তু জানি না, হয়তো এটাই আমার নিয়তি ছিল। না হলে এতগুলো বছর এত যাগযজ্ঞ করেছি, কোনোদিন পৈতেটা পড়তে ভুল হয়নি।
যখন বুঝলাম পৈতেটা নেই তখন যেন ভয়টা আরো বেড়ে গেল। লোকটার ডাকে ধীর পায়ে এগিয়ে চলেছি বটে, কিন্তু বুঝলাম বুকের ভিতরটা গুড়গুড় করে কাঁপছে আমার। পাগুলো যেন যেতে চাইছে না, মন যেন বাধা দিচ্ছে বারবার। বুকের ভিতর কেউ যেন বলছে, আর এগোস না, এগুলেই বিপদ। কিন্তু এগিয়ে যেতে আমাকে হলোই। আরো একটু এগোতেই চোখে পড়ল শেওড়া গাছটা। মনে হলো নিচের ডালটায় কিছু একটা ঝুলছে। কাছে যেতে ঝুপ করে কেউ নামলো গাছের ডাল থেকে। খ্যান খ্যানে মেয়েলি গলায় বলল, চিনতে পারছেন? আমি আলো ছায়ায় যা দেখলাম তাতে গোটা শরীর জুড়ে যেন বরফ ছুটে গেল। কেঁপে উঠল আমার শরীরটা। লম্বা লিকলিকে পা, খ্যাঁকড়া কাঠির মতো চেহারা, লিকলিকে দুটো হাত। আমি ঘাড় ঘুরিয়ে লোকটাকে খুঁজলাম। দেখলাম লোকটা আর বেঁটে খাটো নাই, দীর্ঘ হয়েছে তার চেহারাও। লোকটা ধারালো হাসি নিয়ে বলল, ঠাকুর মশাই, ওই যে আমার বউ শ্যামলী, আপনার অপেক্ষাতেই ছিল। শ্যামলী কেমন খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। ঠাকুর মশাই তো আমাকে চিনতেই পারছে না। মাত্র তো 8-9 মাস আগের কথা ঠাকুর মশাই। জগা জেলের বউয়ের কথা ভুলে গেলেন? 5 মাস চলছিল জগার অত্যাচারে গলায় দড়ি দিয়ে মরল বউটা। 3 রাত্রি পেরোলো না, জগা মাছ ধরতে গেল, তাও সহিবাপুর। কিন্তু মাছ ধরে ফেরার পথে 2টো মাছ চাইলাম, দিল না। মটকা গরম হয়ে গেল, দিলুম ঘাড় মটকে। তারপর তো জগের বাপ ছোটাছুটি করে আপনাকে ধরে আনলাম। আপনি কি পঞ্চতন্ত্র হমচম করে বেঁধে দিলেন, আর নড়তেই পারছি না। এই শ্মশানে আটকে গেলাম দুজনে। কি মনে পড়ছে ঠাকুর মশাই? আমার সবই মনে পড়ে গেল। বাস্তু শুদ্ধির যজ্ঞ করেছিলাম, সাথে প্রেত পিশাচ বন্ধন, জগা জেলের বাবা বিশ্বনাথ জেলের বাড়িতে। বুঝতে পারলাম অনেক দিন ধরেই হয়তো সুযোগ খুঁজছিল তারা। আজ পেয়ে গেছে সেই সুযোগ। ওহ, কি কুক্ষণে যে পৈতেটা ভুলে গেলুম। শ্মশান জুড়ে সন সন করে হাওয়া বইতে লাগলো। সেই হাওয়ায় দুলছে গাছের ডালপালাগুলো। শ্যামলী আবারও ঝুপ করে উঠে পড়ল শেওড়া গাছের ডালে। উঠে বসল লোকটাও। ডালটাও ভয়ঙ্কর রকমের ক্যাঁচ ক্যাঁচ শব্দে দুলে উঠল। আমি বুঝলাম আমার পা দুটো থরথর করে কাঁপতে শুরু করেছে। এত বছর যজমানি করছি, কিন্তু এত ভয়ানক বিপদে কখনো পড়িনি। শ্যামলী আবারও খ্যাঁক খ্যাঁকে হাসি নিয়ে বলল, কি হলো বেটা? দেখো ঠাকুর মশাই যে পাগল হয়ে গেল। তুমি বলো ঠাকুর মশাইকে কাছে গেলে তুই আনা দেখি, দেখি আমাদের বাদনগুলো দেয় কিনা। না হলে ঘর মটকে তেঁতুল গাছের কোটরে ভরে রাখবো। যাও গো, যাও যাও। শ্যামলীর লিকলিকে হাতটা আরো লম্বা হলো, এগিয়ে এলো আমার দিকে। আমার শরীরে যেটুকু সাহস অবশিষ্ট ছিল সেটুকু জড়ো করে উল্টো দিকে দৌড় দিলাম। পিছন দিক থেকে তখনও শ্যামলীর খ্যাক খ্যাকে হাসিটা ভেসে আসছে। প্রাণের ভয়ে দিক বিদিক ভুলে ছুটে চল। কুসুমপুর না কালিন্দী কোন গ্রামের দিকে ছুটে চলেছি সেসব খেয়াল নেই। একটা গৃহস্থ বাড়ির দরজা চোখে পড়ল আমার। পাগলের মতো ছুটে গিয়ে দরজা চাপড়াতে লাগলো।
কে আছো? কে আছো? দরজা খোলো, এক্ষুনি দরজা খোলো। একজন বয়স্ক লোক দরজা খুলল, হাতে তার হ্যারিকেন। সে আমায় চিনতে পারল, অবাক হয়ে বলল, এ কি ঠাকুর মশাই, আপনি এত রাতে? কিছু বিপদ হলো নাকি? আমার কানে এলো পেটাই ঘড়িতে 3টে বাজার ঘন্টা পড়ছে। বুঝলাম কাকজোছনায় সময় বুঝতে ভুল হয়ে গেছে আমার। রাতকে ভোর ভেবেছি। আমার অন্য কিছু বলার অবস্থা তখন আর ছিল না। কানে তখনও বাজছে শ্যামলীর সেই ভয়ানক হাসি আর ডাকটা। আমার স্নায়ু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, আর আমি চেতনা হারিয়ে পড়ে গেলাম গৃহস্থের উঠোনে। নিধু জ্যাঠা থামল। আমরা যেন গল্পের ঘোরে ডুবে গিয়েছিলাম। সত্যি এই গ্রাম বাংলার কতজনের জীবনে কত শত এমন ঘটনা ঘটে, এরকম কত ঘটতেই থাকবে হয়তো। হারুন চাচার উনুনের আগুন নিভে এসেছে, আমাদেরও বাড়ি ফেরার সময় হলো। উঠবো উঠবো করছে সবাই, এমন সময় বিশু বলল, নিধু জেঠার গল্পটা ভয়ঙ্কর, কিন্তু রতন লাফিয়ে উঠল। বিশে তুই ফের শুরু হয়ে গেলি, দেখবি তোর এই কিন্তুর জন্য একদিন। তর্ক শুরু করে দিল বিশুর সাথে। বিশ্বাস কর, চায়ের আসর শেষ হলো, গাজালা করছে কেন? কিন্তু বিশু রতনের তর্ক বিতর্ক চলতেই থাকলো বাড়ি ফেরার রাস্তায়। কোন গল্পটা বেশি ভয়ঙ্কর সে নিয়ে তা আপনারা শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন হেমন্ত দত্তের কলমে কোন গল্প অমাবস্যার সেই রাত বেশি ভয়ঙ্কর। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ, যাতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।